আমি আমি কোনো বিতর্কে যেতে চাচ্ছি না। ওনারা ওনাদের মতো করে ওনারা বলবেন, এটি স্বাভাবিক। আমি যে কথা বলেছি বিশ্ববিদ্যালয় নির্বাচনকে নিয়ে, ছাত্রলীগ কি মারা গেছে না বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছে, এই যে এই কথাগুলি আমি বলতে চাইছি, মিশে গেছে, মিশাটা ওইভাবে আছে। আর আওয়ামী লীগ যে ভোট দাঁড়িপাল্লা দেয়নি, জামাতকে দেয়নি, এই কথাটা আমি তো বিশ্বাস করতে পারি না। তাহলে আমার কিন্তু আমি নিজে তার প্রমাণ, মন্ত্রীর বাসায় বসে, সাবেক মন্ত্রীর বাসায় বসে সিদ্ধান্ত নিয়ে যে যে কেন্দ্রগুলি ফার্স্ট হয়েছে তারা সব ওই যে ভোটগুলো পেয়েছে আওয়ামী লীগ যে অধ্যুষিত এলাকাগুলিতে, তারা এই ভোটগুলি আওয়ামী লীগের ভোট তো দিতে গেছে, মানে 70% ভোট কাস্ট হয়েছে কোথাও কোথাও। তাহলে আমি যে কথাটা বলেছি ওই কথাটা আবারও বলতে চাচ্ছি, রাতারাতি সবই যে জামাত ইসলামের পক্ষে ইয়াং চ্যালেঞ্জ মোকাবেলা একটা আছে, এই চ্যালেঞ্জ তারাই রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তারাই মোকাবেলা তাদেরকেই করতে হবে। এতদিনের সমস্যা আর বাংলাদেশের সমস্যা তো একটা না, একটা বিরাট ধরনের অর্থনৈতিক একটা সমস্যা এখানে আছে। আর ঋণ খেলাপির ব্যাপারে যে কথা বললেন আমার ভাই দিদার, সেটার ব্যাপারে আমি বলছি যে বিএনপি 15.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। ধরেন একজন ঋণ নিয়েছে, ব্যবসা করতে পারেনি, সেটা হয়তো একটা সুযোগ দিয়েছে, রিশিডিউল করে সুযোগ দিয়েছে, এবং পরবর্তী সময় তারা ব্যবসা করতে পারবে না, করতে পারবে না। আমি ধরেন রাজনীতি, আমি আওয়ামী লীগের রাজনীতি যখন ছিল, আমি কোনো ব্যবসা বাণিজ্য কোনো রকমের টেন্ডার, আমি ওই কারোর সাথে হয়তো লেগেছিলাম বা হয়তো বেসরকারি কাজ করেছি। এইভাবে বিএনপি যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান যারা চালানোর চেষ্টা করেছিল, অধিকাংশ কিন্তু আওয়ামী লীগের ওই সময় তারা নানান ধরনের সংকটে পড়েছিল, যে কারণে হয়তো কাদের একটা রিশিডিউলের সুযোগ দিয়েছে, এটা নির্বাচন আগেই একটা সুযোগ দিয়েছিল, এখানে অপশন আছে তো। সেটা 2% ছিল, পরে 1% করেছে, সেই টাকাটা জমা দিয়েই কিন্তু তার নির্বাচন অংশগ্রহণ করেছে বলে আমার আমি এটা মনে করি। এখানে কোনো ব্যত্যয় ঘটেছে বলে আমার কাছে মনে হয় না। যদি হয় তাহলে এই সংখ্যাটা খুব কম। দ্বিতীয়ত কথা, যে রোহিঙ্গা সংকট যারাই ক্ষমতা যাক না কেন, যেহেতু তাদেরকে এই সংকটটা ফেস করতে হবে, এটা কঠিন সংকট। এই সংকট ইচ্ছা করলেই আপনি সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন না, এটা খুব কঠিন সমস্যা। কারণ এখানে যদি পার্শ্ববর্তী দেশ আপনাকে হেল্প না করে, অথবা চায়নাও যদি হেল্প না করে, শুধু বাংলাদেশের সরকার, দেশ সরকারই আসবে না কেন, কোন সরকার পক্ষে একা একা সম্ভব না। এটা একটা আন্তর্জাতিক সমস্যা এখন হয়ে উঠেছে, এটাতে বেরিয়ে আসতে পারে, সেইভাবে আপনার সম্পর্ক স্থাপন করার মধ্যে দিয়ে করতে হবে। দ্বিতীয়ত কথা, আমার ভাই বললেন যে 4 জনের 3 জন বিপক্ষে, আমার কাছে মনে তা না। 4 জন 3 জন হবে কেন? এখানে বিএনপির ভোট যদি 49% ধরি, আর এদের ভোট যদি 38%, তাও তো 4 জনের 3 জন তো হয়, কাছাকাছি হয়। মানে যে 3 জন 4 জন 3 জনই বিএনপির বিরুদ্ধে, এটা তো আমি এখানে প্রমাণ করার কোনো সুযোগ দেখছি না। আর 30% ভোট মাঠে আসেনি যারা, কোনো সময় এদেশে 80%-এর বেশি ভোট কাস্ট হয়নি। একমাত্র 2008 সালে যে ভোটটা হয়েছিল, সেই ভোটটা 86% হয়েছিল। সেই ভোটটা এখনো আমি মনে করি এবারও কয়েকটা জায়গায় এমন হয়েছে, হয়তোবা আমার ওখানে হয়েছে, আমি সঠিকভাবে বলবো না, আমার মনে হয়েছে এরকম যে কিছু ভোট আগে ছিল মারা, বাক্স দেখে নেওয়া হয়েছে, কিন্তু ওই সময় দেখার সুযোগ ছিল না। 2008 সালে দেখার সুযোগ ছিল, আমি দেখলাম বাক্স সময় স্বচ্ছ দেখলাম। কিন্তু এবার যেটা একটানা ভোট হয়েছে 7:30 থেকে 4:30 পর্যন্ত, তারপরে একটা রুমে ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে। 2008 সালে প্রথম আইনে ব্যত্যয় ঘটালো যে 8টা থেকে 4টা পর্যন্ত ভোট, আধা ঘন্টা সংবিধানকে বের করে দিয়েছিল। বের করে দেওয়ার ওই সময়টাতে, তখন তো আওয়ামী লীগের এমপিও হয়তো জানে না, সেনাবাহিনীর সেই সময়, সেনাবাহিনী বলবো না, সেনা সমর্থিত বা সেই সময় যার নেতৃত্বে ছিল ওই অনির্বাণ সরকারের, তারা তাদেরকে রক্ষা করার জন্য তারা নিজেরাই বাক্স আলাদা করে তারা টোটালি ধানের শীর্ষে, তো সেখানে মারার সুযোগ নাই, দেখারও সুযোগ ছিল না, এজেন্ট থাকতে পারে, তার নৌকা মার্কা সিল মেরে রেখেছিল। ওই ধর মোট ওই ওখানে কাস্ট হয়েছে হয়তো 3000, ওখানে দেখে দিল 7 ভোট আছে 4000, এইরকম কিছু আসছিল ভোট মারা ছিল, যে কারণে 80% ভোট, 81% ভোট সবটা কাস্ট হয়েছে, 86% ভোট কাস্ট হয়ে গিয়েছিল। এখানে সিল মারার বাক্স বদলানোর এবার সুযোগ ছিল না, তাকে এবার দেখে নিয়েছে। এই ক্ষেত্রে যদি বলতে চাই, তাহলে আমি ওইভাবে বলতে চাচ্ছিও না।
কিন্তু একতরফা যদি বিএনপি তিন খেলাপি তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, তারপরে বিএনপি প্রশাসন দিয়ে সুযোগ বেশি নিয়েছে, এইগুলি আমার মনে হয় সঠিক হতো, তাহলে তো এত ভোট এত আসন তো পাওয়ার কথা না। জামাত ইসলামের আবারও বলি, ইয়াং জেনারেশন এখন যাবে কখন? এই যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, ছাত্রদের 50 সালের বিচার প্রক্রিয়া সম্পন্ন না করে, তাহলে এই দেশের মানুষ আবার বিদ্রোহ করবে, এটা আমি একমত। কিন্তু এখনো তো সেই ঘটনা ঘটেনি। তার মানে কি সব ইয়াং জেনারেশন বিদ্যুৎ চলে গেছে? আমি যেটা মনে করি না। এই জন্য বলি যে চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ সবাইকে সঙ্গে করে নিয়েই মোকাবেলা করবেন বলেই তারেক রহমানকে চরমনায় একটা আসন পেয়েছে, তার ওখানে গেছে। তাই আমি মনে করি আমরা যারা আলোচনায় আছি 3 জন, আমাদের সবাই প্রত্যাশা হওয়া উচিত যে আমরা এত সংখ্যক আসন আমরা পেয়েছি। বাংলাদেশে আলটিমেট নির্বাচন হয়েছে, যে নির্বাচনই হওয়ার কথা ছিল না। নানান সময় নানান কথা আমরা শুনতাম যে নির্বাচনটা হবে না, আদৌ হবে কিনা। সেখানে আমরা এটুকু বলতে পারি, আমি নিজে আমি কারচুপির বা ষড়যন্ত্র হেরে গিয়েছি, তার মানে আমি টোটাল নির্বাচনটাকে আমি এখানে বিতর্কিত আমি করতে চাই না। এই জন্য আমি মনে করি জামাত ইসলাম যথেষ্ট আসন পেয়েছে। ব্যক্তিগতভাবে কোনো আসন হতে পারে, 2-1টা জায়গায় সমস্যা হতে পারে। সার্বিক অর্থে যদি ঢালাও হয়ে বলা হয় যে এই নির্বাচনটা সঠিক হয়নি, এই কথাটা বললে দেশটা কিন্তু সংকটে পড়বে। এটাই একটা আন্দোলন সংগ্রাম শুরু করেন, এর পরবর্তী সময় কে ক্ষমতা আসবে? কেউ কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, বরঞ্চ দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে এখন তারেক রহমানকে সবাইকে সহায়তা করতে হবে। সরকার গঠন করবে, বিরোধী দল সরকারি দল মিলেই মানে আপনার ঐক্যমত থেকেই দেশটাকে এগিয়ে নিতে হবে। আর আমার ভাই একটা কথা বলেছেন যে জুলাই আন্দোলন যারা করেছেন তাদের তো অনৈক্য সৃষ্টি উচিত না, আমি মনে করি তাই। কিন্তু তারপরে অনৈক্য সৃষ্টি যদি আমরা সূত্র ধরেন, প্রথম থেকে শুরুটা করেছিল কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে। সেখানে আপনি দেখেন আজহারী সাহেব, উনি দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন না, তো তারপর উনি এসেই কিন্তু শুরু করে দিলেন এক ডাকাতকে তাড়িয়েছি আর একটা ডাকাতি করা শুরু করেছে, বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজ, এই লুটেরা, নানান ধরনের কথাবার্তা বলা শুরু করেছে। আর ছাত্র শিবিরের ছেলেরা পরিচয় পেলে তারা মারা পড়বে, ছাত্রদের ছেলে তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, মার খেয়েছে, হলে থাকতে পারে না, তার বাইরে থেকে ক্লাস করেছে। সবসময় চে গুয়েভারার আন্দোলন আর এই আন্দোলন তো এক না। চে গুয়েভারা একটা বিপ্লবী সংগঠন, সে তার মধ্যে সংগঠন করে একক সংগঠন দিয়ে সে কিন্তু আন্দোলন করেছে, কিন্তু এখানে তো একক কেউ করেনি। এখন গুপ্ত সংগঠন ছাত্র শিবির একা করে নাই, এখানে সাধারণ মানুষ নেমে এসেছিল রাস্তায়, সর্বস্তরের মানুষ নেমে এসেছিল রাস্তায়, সমস্ত রাজনৈতিক দল, দল এবং আমি বিরোধী রাস্তা সবাই নেমে এসেছিল। তাহলে ওইগুলোর সাথে এগুলো তুলনা যেমন করি, তার মনে এটা সঠিক হবে না। সেই জন্য বলি যে এখন উচিত, সবার উচিত যে এই নির্বাচনটাকে বিতর্কিত না করে যেখানে যেখানে সমস্যা আছে আমার কথা রিট করে, হ্যাঁ আমি মামলা করব, কেন পুনর্গণনা দাবি করব। এবং আমি যে কেন্দ্রগুলিতে আদৌ মানে কোন এজেন্টের সিল মানে স্বাক্ষর নেয়, কোন এজেন্টের নেয়, মানে টাইপালারও নাই, ধান শিশুর নাই বা অন্য ভর্তি করে নেই, সেগুলি আমি পুনর্নির্বাচন দাবি করব। আর যে ভোটগুলি বাতিল হয়েছে 6,500-এর উপরে ভোট, প্রায় 6,500-এর কাছে, 6,400 সামথিং, সেই ভোটগুলি আমি যাচাই করে দেখতে চাই এটা কিভাবে বাতিল হলো, এগুলি আসলে বাতিল যোগ্য কিনা। আমি টোটাল নির্বাচনটাকে আমি বিতর্কিত করতে চাচ্ছি না। আমি নির্দিষ্ট কিছু জায়গা আমার কাছে যে সন্দেহ হয়েছে সেইগুলি আমি বলছি। আমার উদ্দেশ্য হলো এই যে আমি যে কোনো কারণে হোক আমি সংসদে যেতে পারি নাই, কিন্তু টোটাল সংসদ বা টোটাল নির্বাচনটা বিতর্কিত করে আমি দেশটাকে বিপদে ফেলতে মোটেই আছি না। এই জন্য আমার মনে করি আমাদের আলোচক, আমাদের কথাবার্তা কিন্তু সব অনেক মানুষ শুনছে, দেখছেন, তাদের কাছে আমাদের একমত হয়েই বলা উচিত হ্যাঁ আসলেই আসলে সবাই মিলে দেশটাকে আমরা সামনে দিয়ে এগিয়ে যাই।